মাত্রই ঘুমিয়েছিল। এর মধ্যে হঠাৎ দরজা ধাক্কা এবং অনয়ের চিৎকার চেঁচামেচি শুনে ধরফড়িয়ে উঠল সে। তড়িঘড়ি করে বসলো বিছানায়। সম্পূর্ণ বিষয়টা মস্তিষ্কে ধারণ করতে সময় লাগলো একটু। অনয় এসেছে বুঝেই ব্যস্ত হয়ে বিছানা ছাড়ল সে। দরজা খুলে শুধালো, কি হয়েছে? এত রাতে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? অনয় ঝটপট জবাব দিল, জোনাকি, বসার রুমে একটা বড় জোনাকি এসেছে। তূর্ণ অবাক হলো কিছুটা। এই বর্ষার দিনে জোনাকি এলো কোথা থেকে? এখনো বাহিরে ঝিরিঝিরি বৃষ্টির অস্তিত্ব রয়েছে। এই বৃষ্টির মধ্যে সচরাচর জোনাকি তো দেখা যায় না। তূর্ণ ছোট্ট অনয়ের কথাকে ততটা পাত্তা দিল না। কি দেখতে কি দেখে ফেলেছে আর জোনাকি জোনাকি বলে ছুটে এসেছে এই রাতে। ছেলেটা কণ্ঠে বিরক্তি এটাই বলল, কি দেখতে না কি দেখে জোনাকি জোনাকি বলে চিল্লিয়ে মারছিস? যা ঘরে যা, ঘুমা গিয়ে। থামলো তূর্ণ, কপালে ভাঁজ ফেলে আবার বলল, এই এত রাতে তুই বাহিরে কি করছিস? ছোট কাকাই আর ছোট কাকি তো ঘুমিয়েছে বোধ হয়। তুই নিশ্চয় তাদের পাশ থেকে লুকিয়ে লুকিয়ে উঠে এসেছিস। অনয় কানে নিল না তূর্ণের শেষের বলা কথাগুলো, বরং তার প্রথম বলা কথাগুলোর ঘোর প্রতিবাদ করে বলল, না না, ওটা জোনাকি ছিল। তুমি বলেছিলে না জোনাকির পাছায় বাতি জ্বলে, এর পাছায়ও বাতি জ্বলছিল। আমি স্পষ্ট দেখেছি। কি রঙের বাতি জ্বলতে দেখেছিস এর পাছায়? নীল আলো, লাল আলো, সবুজ আলো নাকি সাদা আলো? অনয় চিন্তায় পড়ে গেল। মোবাইলের আলোর মতো ওই আলোটাকে কি রং বলে? সাদাও তো বলা যায়। অনয় কিঞ্চিত সময় নিয়ে আলোর রং খুঁজে পেল না, অথচ সে হাত বাড়িয়ে নিজের ছোট্ট ছোট্ট হাত ধারা ধরল তূর্ণের হাত, টেনে সম্মুখের দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো আমার সাথে, দেখে আসবে কি রঙের বাতি জ্বলে। তূর্ণ একবার ভাবলো যাবে না সে, পরক্ষণে আবার ভাবনায় পরিবর্তন করলো। একবার হলেও তার অনয়ের সাথে গিয়ে দেখা উচিত। না থাকুক জোনাকি, তবুও যাওয়া উচিত, নয়তো এই বিচ্ছুটা আজ রাতে তাকে আর ঘুমাতে দিবে না। একটু পর পর এসে জোনাকি জোনাকি বলে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলবে। তূর্ণ বিরক্তি ভাব নিয়ে হেঁটে গেল অনয়ের পিছু পিছু। বসার কক্ষে যেতে চোখে পড়ল চোখে। ততক্ষণে সে দরজা আটকে হাতে মোবাইল নিয়ে নিজ কক্ষের পানে পা বাড়িয়েছিল। তবে হঠাৎ এত রাত্রে তূর্ণ এবং অনয়কে ঘুরঘুর করতে দেখে থমকে দাঁড়ালো সে। ভ্রুকুচকে শুধালো, তোমরা এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? তূর্ণ অনয়ের পানে এক পলক তাকালো, অতঃপর জবাব দিল, ওই একটু ঘুমিয়েছিলাম, কিন্তু অনয় আবার কি যেন দেখাবে বলে তুলে নিয়ে এলো। অনয় অবশ্য তুর্য আর তূর্ণের কথার পানে খেয়াল করলো না। চোখ বুলিয়ে সে আশেপাশে খুঁজলো জোনাকিকে, কিন্তু জোনাকি কোথায়? এইটুকু সময়ে জোনাকি কোথায় চলে গেল? পাছায় বাতি জ্বলা তেমন কোনো প্রাণীকে তো চোখেই পড়ছে না কোথাও। তবে কি চলে গেল জোনাকি? অনয় আশেপাশে নজর ঘুরাতে ঘুরাতেই বলল, এখানেই তো ছিল জোনাকি, এখন কোথায় গেল? কোনো জোনাকি টোনাকি নেই। বৃষ্টির মধ্যে জোনাকিদের তো খেয়ে দিয়ে কাজ নেই যে ভিজে ভিজে তোকে দেখা দিতে আসবে। যা ঘরে গিয়ে ঘুমা। না, জোনাকি এসেছিল, আমি সত্যি দেখেছি। আর তুমি যেমনটা বলেছিলে এর পা। অনয়ের পুরো কথা শেষ হওয়ার আগেই হাত উঁচিয়ে তার মুখ চেপে ধরল তূর্ণ। জোনাকির যে ঐতিহাসিক সংজ্ঞা সে দিয়েছে, সেই সংজ্ঞা তার বাবা শুনলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। তার মান ইজ্জত যা যাবার তা তো যাবে। অনয় নিজের মুখ থেকে তূর্ণের হাত সরাতে চাইলো, কিন্তু তূর্ণ হাত সরালো না। আমতা আমতা করে বলল, তোর জোনাকি বোধ হয় আমাদের এখানে আসতে আসতে উড়ে গিয়েছে। কাল আমরা দুজন মিলে জোনাকি খুঁজবো আবার। এখন ঘরে চল। পরপর তূর্ণ বাবার পানে তাকালো, বিদায় নিতেই পড়ল। আমরা ঘুমাই গিয়ে, তুমিও ফ্রেশ হয়ে নাও। অনয়কে নিয়ে তূর্ণ তাড়াহুড়ো করে চলে গেল। তূর্ণ আর খাটালো না বিষয়টা নিয়ে। এমনিও বাহির থেকে এসেছে সে। এই মুহূর্তে তার ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া প্রয়োজন। ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। বর্ষাকাল, এই সময় সূর্যের দেখা পাওয়াই যেন কঠিন হয়ে উঠেছে। সারাদিন আকাশে শুধু কালো মেঘের আনাগোনা আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টির আগমন। তূর্ণ এই বৃষ্টির মধ্যে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে বেরিয়ে পড়লো ফুটবল খেলার উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যেই তো ফুটবল খেলার আসল মজা। বেশ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বাড়ির কাছে পিঠে এক মাঠে এলো ছেলেটা। সকালে পরনে হাফ প্যান্ট আর টি শার্ট। তার আর সময় ব্যয় করলো না খুব বেশি, নিজেদের মতো করে খেলা শুরু করলো। স্বল্প সময়ের ব্যবধানে বৃষ্টির কারণে আশেপাশে খেলা দেখার মতো তেমন দর্শক নেই বললেই চলে। তবে মাঠের একদম শেষ প্রান্তে কিছু ছেলে মেয়েদের উপস্থিতি দেখা যাচ্ছে।
প্রত্যেকের মাথাতে ছাতায় থাকায় তেমন একটা মুখ দেখা যাচ্ছে না কারোর। তূর্ণ সেদিকে বেশ খেয়াল করলো না। দৌড়ে ঝাঁপিয়ে শরীরে কাদা মাটি মেখে খেলছে সে। কিন্তু মাঠের ওই প্রান্ত থেকে তূর্ণের একজন বন্ধু সোহাগ দৌড়ে এলো তার পানে। ছাতা মাথায় দেওয়ার ছেলে মেয়েগুলোর পানে ইশারা করে বলল। ওটা তোর বোন না? তূর্ণ বল নিয়ে দৌড়াতে দৌড়াতে জবাব দিল। কোন বোন? ওই যে নাম, হ্যাঁ হ্যাঁ, তনয়া আর আরোহী। তূর্ণ থেমে গেল। কপালে ভাঁজ পড়ল তার। সকাল 11টা কিংবা 11:30 বাজে কেবল। এখন তো তনয়া এবং আরোহীর কলেজে থাকার কথা। তারা এখানে কি করছে? তূর্ণ বল ফেলে রেখেই ছুটে গেল মাঠের শেষ প্রান্তে। সেখানে গিয়েই চোখ পড়ল একটা ছেলে আরোহীকে কিছু কদম ফুল দিচ্ছে। আরোহী উৎফুল্ল হয়ে সে কদম ফুলগুলো লুফে নিচ্ছে। তূর্ণের হৃদয়টা ধক করে উঠল, মস্তিষ্ক বিক্ষিপ্ত উঠল মুহূর্তে। এই কি দৃশ্য দেখছে সে সমুখে? আরোহী অন্য কারোর থেকে ফুল নিচ্ছে। কেন নিচ্ছে? এই ছেলের সাথে মেয়েটার সম্পর্ক কি? তবে কি তার অগোচরে আরোহী অন্য কারোর সাথে সম্পর্ক করেছে? চিনচিনে ব্যথায় আবির্ভাব ঘটল তূর্ণের হৃদয়ে, সাথে ক্রোধেরও দিশাহারা হয়ে উঠল। এই জন্য মেয়েটাকে সেই কিশোর বয়স থেকে আঁকলে রেখেছিল। এই জন্য এত বছর ধরে মেয়েটাকে চোখে চোখে রেখে নিজ হৃদয়ে অনুভূতির পাহাড় তৈরি করেছিল। তৃণ ক্রোধের দিক বেদিক হারিয়ে আর একটু এগিয়ে গেল আরোহীর পানে। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল মেয়েটার ফর্সা গালে। দাঁতে দাঁত চেপে বলল, কলেজের নাম করে এখানে বসে রং তামাশা করছিস? এই বয়সেই বেঁকে গিয়েছিস? আকস্মিক তূর্ণের কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে গেল আরোহী এবং তনয়া। আরোহীর গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকালো তূর্ণের পানে। তনয়াও গালে হাত দিল তৎক্ষণাৎ। আরোহীর গালে থাপ্পড় তো পড়েই গিয়েছে এখন, আবার তার গালেও পড়ে কিনা কে জানে। তূর্ণকে এই স্থানে হঠাৎ দেখে মেয়ে দুটোর হৃদয় ভয় জন্মেছে বেশ, তবে আরোহী কিঞ্চিত লজ্জাবোধ হচ্ছে। গালে হাত দিয়ে মেয়েটা এদিক ওদিক তাকালো। এখানে তূর্ণের বন্ধুরা, তার বন্ধুরা কত মানুষ, সবার সম্মুখে তূর্ণ তাকে এভাবে মারতে পারলো? তার কোনো অন্যায় হলে বাড়িতে নিয়ে গিয়ে বকতে পারতো বা মারতে পারতো। এখন সে বড় হয়েছে, এত বড় মেয়েকে এভাবে জনসম্মুখে থাপ্পড় মেরে অপদস্থ করার মানে কি? আরোহীর চোখ দুটো অশ্রুসিক্ত হলো, আহত স্বরেই পড়ল। আপনি আমাকে মারলেন তরুণ ভাই? হ্যাঁ মেরেছি, আরও 2টা থাপ্পড় দেওয়া উচিত ছিল তোকে। কলেজ বাদ দিয়ে এখানে এই ছেলেদের সাথে তামাশা শুরু করেছিস? কথাগুলো বলতে বলতে তূর্ণ আরোহীর হাত থেকে কদম ফুলগুলো কেড়ে নিল। কাদা মাটির মধ্যে সে ফুলগুলো ফেললো ক্ষিপ্ত হয়ে। অতঃপর তা পা ধারা পিষি দিয়ে পড়ল। আবার ছেলেদের থেকে ফুল নিচ্ছিস? এইটুকু বয়স, তার মধ্যে রাত বিরাতে ফেসবুকে পোস্ট করছিস আই লাভ ইউ, পাশের বাড়ির চ্যাংড়া পোলা, আবার কলেজ বাদ দিয়ে ছেলেদের সাথে আড্ডা দিচ্ছিস। মানে রং লেগেছে তোর? তোর মনের রং যদি আমি শেষ করে না দিতে পেরেছি, তবে আমার নামও তূর্ণ না। আরোহী নজর ঘুরিয়ে আশেপাশের সবার দিকে তাকালো আরেকবার। সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার পানে। মেয়েটার হৃদয়ে অভিমানেরা হানা দিল, নাক ফুলিয়ে পড়ল। আপনি খুব খারাপ তরুণ ভাই। সব সময় আমাকে না মারলে না বকলে আপনার পেটের ভাত হজম হয় না বোধহয়। আমিও চাই না আপনার পেটের ভাত হজম হোক। আপনি আমার সাথে আর কখনো কথা বলবেন না, আর আমিও বলবো না। কথাগুলো বলে ওই স্থানে আর এক মুহূর্ত দাঁড়ালো না আরোহী। কান্নারা দলা পাকিয়ে শব্দ করে বেরিয়ে আসতে চাইছে তার গলা থেকে। ফর্সা নাকের ডগাও লাল হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু এত মানুষের মধ্যে কাঁদতে চাইল না মেয়েটা। এমনি একটু আগে একটা থাপড় খেয়েছে, এখন আবার এত বড় মেয়ে হয়ে জনসমুখে কেঁদে কেটে নিজের মানিজ্যত হারানোর কোনো ইচ্ছে নেই আরোহীর। তাই সে কিছুটা ব্যস্ত ভঙ্গিতেই দৌড়াতে লাগলো বাড়ির পানে। তার পিছু পিছু তনয়া এবং বাকিরাও ছুট লাগালো। আরোহী এবং তনয়া চলে যেতেই তূর্ণের কাঁধে হাত রাখলো সোহাগ। কপালে ভাঁজ ফেলেই বলল, একটু বেশি হয়ে গেল না? মেয়েটাকে থাপ্পড় মারাটা কি ঠিক হয়েছে তোর? তূর্ণ রক্ত চক্ষু নিয়ে তাকালো সোহাগের পানে, গম্ভীর কণ্ঠে উত্তর দিল। এটা শুধুমাত্র আমার আর ওর ব্যাপার। সোহাগ আর কথা বাড়ালো না, হয়তো সে বুঝে নিয়েছে কিছু একটা। তাছাড়া তূর্ণের চোখে মুখেও ক্রোধের আভাস। এই সময় এর সাথে কথা বাড়ানো মানেই আবার একটা ঝামেলার সৃষ্টি। পরে দেখা যাবে আরোহীর রাগ সে এই মাঠের মধ্যেই ছাড়বে। তাই সোহাগ খুব স্বাভাবিক ভঙ্গিতে চাপড় লাগালো তূর্ণের কাঁধে। মাঠের মধ্যে টেনে নিয়ে যেতে যেতে বলল, এত রাগ রাখলেও আবার হয় না, চল খেলাটা শেষ করি এখন। রাগ
খুব বেশি নয়। ঘড়ির কাঁটা টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 9টা। তূর্ণ বসে রয়েছে তার কক্ষে। সকালের পর আরোহীর সাথে আর দেখা হয়নি তার, তবে মেয়েটাকে থাপ্পড় মেরে এখন নিজেরই খারাপ লাগছে। তখন আরোহী চলে যাওয়ার পর ওই কদম ফুল দেওয়া ছেলেগুলোর সাথে কথা বলেছে তূর্ণ। ছেলেগুলো আরোহীর ক্লাসমেট ছিল এবং ওই ফুল দেওয়া নেওয়ার মেয়েটার দোষ ছিল না কোনো। শুধু শুধু সে একটা থাপ্পড় মেরে দিল মেয়েটাকে। তূর্ণের ভাবনার মধ্যে তার কক্ষের দরজায় টোকা পড়ল। মিনমিনিয়ে কণ্ঠে তনয়া বলল, ভাইয়া ভেতরে আসবো? আয়। তনয়া গুটি গুটি পায়ে ঢুকলো ভিতরে। দাঁড়ালো তূর্ণের মুখোমুখি। আমতা আমতা করে বলল, একটা কথা বলতে এসেছিলাম। বলে ফেল। তনয়া একটু সময় নিল, ইতস্তত করেই বলল, আজকে যা হয়েছে তাতে আরোহীর দোষ ছিল না কোনো, আর ওই ছেলেগুলোই আমাদের ক্লাসমেট ছিল। তূর্ণ জানে আরোহীর দোষ ছিল না, তবুও সে বলল, ক্লাসমেট ছিল বলে কি তাদের হাত থেকে ফুল নেওয়া যাবে নাকি? না তা নয়, আসলে হয়েছে কি, আজ কলেজের ছেলেগুলো কতগুলো কদম ফুল নিয়ে এসেছিল। এই ভেজা বর্ষায় এত সুন্দর সুন্দর কদম ফুল দেখে আমি আর আরোহী নিজেদের লোভ সামলাতে পারিনি। ওদের নিকট ফুলের বিষয়ে জিজ্ঞেস করলে ওরা বলে মাঠের কাছের কদম গাছে নাকি অনেক ফুল ফুটেছে। আমরা তো আর গাছে উঠতে পারি না, তাই ওদের নিয়ে মাঠের কাছে কদম গাছটার নিচে গিয়েছিলাম। ক্লাসের সময় কেন গিয়েছিলি? ক্লাস বাদ দিয়ে কদম ফুল কিসের? বৃষ্টির কারণে আজ ক্লাসে তেমন ছাত্রছাত্রীও আসেনি, তাই আমরা ক্লাস না করে চলে এসেছিলাম আর কি। তূর্ণের দৃষ্টি তীক্ষ্ণ হলো। রুক্ষ কণ্ঠে সে বলল, চলেই যখন এসেছিলি তখন বাড়িতে আসতি। আমরা কি মরে গিয়েছিলাম? আমি ছিলাম, অন্যরা ছিল। ওদের বলতেই কদম ফুল এনে দেওয়ার জন্য ক্লাস পালিয়ে অন্য ছেলেদের নিয়ে গেলি কেন? না মানে, তূর্ণ কটমট করলো, ধমকে সুরেই বলল, তোকে আর মানে করতে হবে না। আপাতত চোখের সামনে থেকে সর, নয়তো একটাকে তো কানের নিচে দিয়েছি, এবার তোকেও দিব। তনয়া ঢোক গিলল। আর কিছু বলার সাহস পেল না সে। বেশি কিছু বলতে গেলে দেখা যাবে থাপ্পড় খেয়ে গাল বেঁকে গেছে। এলোমেলো দৃষ্টি ফেললো মেয়েটা, চুপচাপ বেরিয়ে গেল কক্ষ থেকে। রাত বেড়েছে, চারদিকটা কেমন শুনশান নীরবতায় ছেয়ে গেছে। চারপাশের আধারটাও গাঢ় রূপ ধারণ করেছে ইতিমধ্যে। বৃষ্টিটাও নেই। তূর্ণ নিজের মনের অপরাধবোধ এবং খারাপ লাগাকে দমাতে না পেরে শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে বাড়ি থেকে। প্রথমে সেই আরোহীর বাড়ির দিকে রওনা দিয়েও আবার উল্টো দিকে ঘুরল। কিছুটা সময়ের ব্যবধানে এসে পৌঁছালো মাঠের কাছে সেই কদম গাছটার নিচে। হলুদ আর সাদা সংমিশ্রণে ফুটে থাকা সুশ্রী কদমে ভরে রয়েছে গাছটা। এই রাতে আধারে কদমগুলো যেন আরো স্নিগ্ধ এবং সুন্দর রূপ ধারণ করেছে। তূর্ণ মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় তাকিয়ে তাকিয়ে দেখলো কদমগুলো। এই ফুলের জন্যই তো আজ এত কিছু। মেয়েটার কদম ফুল এত পছন্দ, তাকে বললেই পারতো, তাহলে তো আর থাপ্পড় খেতে হতো না। অবশ্য আরোহী সব ফুলই পছন্দ। ছোটবেলা থেকে মেয়েটা বেশ ফুলপ্রেমী, কিন্তু এখন সমস্যা হলো এই কদমগুলো তূর্ণ পারবে কিভাবে? সব ফুল উপরের দিকে, নিচের দিকে কোনো ফুল নেই বললেই চলে। ছেলে মেয়েরা হয়তো নিচের দিকে সব ফুল ছিঁড়ে ফেলেছে। তূর্ণ কিঞ্চিত সময় নিয়ে ঘুরে ঘুরে গাছের আশপাশটাই পর্যবেক্ষণ করলো। তারপর মোবাইলের আলোর সাহায্যে গাছে চড়তে শুরু করলো। কিন্তু এখানেও সমস্যা। সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে গাছটা কেমন পিছলে হয়ে গেছে। হাতের মোবাইলটা নিয়ে এই পিছল গাছে ওঠা কি এতটাও সহজ নাকি? তবুও হার মানল না তূর্ণ। অনেক কষ্টেই উঠল সে গাছে। ইতিমধ্যে গাছের বাকলের সাথে তার নরম চামড়ার ঘর্ষণে হাত পা ছুলে রক্ত দেখাও মিলেছে। তবুও থেমে থাকেনি ছেলেটা। গাছের ডগায় উঠে একগুচ্ছ কদম ছিঁড়ে হাতে নিয়ে ক্ষান্ত হলো সে। অতঃপর ওষ্ঠে এক টুকরো বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে নেমে এলো নিচে। নিচে নেমে আর দেরি করলো না তূর্ণ। এক ছুটে এসে দাঁড়ালো আরোহীদের বাড়ির সম্মুখে। মোবাইল ঘেটে কল লাগালো মেয়েটার নাম্বারে। আরোহী ঘুমাচ্ছিল, গভীর ঘুমে নিমগ্ন সে। এর মধ্যে হঠাৎ করে বালিশের পাশে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। বিরক্ত হলো মেয়েটা, এত রাতে আবার কে কল করে? ঘুম নষ্ট করছে কে জানে। আরোহী ঘুম ঘুম চোখে মুখে মোবাইলটা হাতে নিল। নিবু নিবু দৃষ্টিতে স্ক্রিনে তূর্ণের নামটা দেখে তার চোখের ঘুম উপড়ে গেল। হৃদয়ে অভিমানেরা নড়ে চড়ে উঠল আবারও। একটু কিছু হলেই লোকটা তাকে থাপ্পড়ের উপরে রাখে, পরে আবার আধিক্যতা দেখাতে আসে। এ যেন জুতো মেরে গরুদার। এবারে তো মেরেছে একদম শুধু শুধু, এখন আবার এসেছে ঢং দেখাতে। সে এবার আর ঢঙে গলবে না, একদম কল ধরবে না ওই লোকের। কিন্তু এই লোক তো থামছেই না, একের পর এক কল দিয়েই যাচ্ছে। আরোহী একবার ভাবলো মোবাইলটা বন্ধ করে দিবে, পরক্ষণে আবার ভাবলো
কলটা একবার ধরে দেখা যাক লোকটা কি বলে। উল্টা পাল্টা কিছু বলা শুরু করলে না হয় কল কেটে মোবাইলটা বন্ধ করে দেওয়া যাবে। আরোহী কল রিসিভ করে মোবাইল কানের কাছে ধরলো, থমথমে কণ্ঠেই বলল, আসসালামু আলাইকুম। এত রাতে কল করেছেন কেন? তূর্ণ সালামের উত্তর দিল, অতঃপর বেশি কথা না বাড়িয়ে বলল। নিচে আয়। আরোহী ভ্রু কুঁচকাল, কপালের ভাঁজ ফেলে বলল, কেন? আগে আয় তো নিচে, তারপর দেখবি। কথাটা বলেই পরপর কল কাটলো তূর্ণ। আরোহী ভ্রু কুঁচকে রেখেই বিছানা ছাড়লো, লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো জানালার নিকট। উকি দিয়ে দেখলো তূর্ণ সত্যি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এত রাতে এই লোক এখানে কি করছে? সকালে থাপ্পড় মেরে হয়নি, এখন আবার এসেছে? মেয়েটা বিছানার পাশ থেকে ওড়না নিয়ে পরিপাটিভাবে গায়ে জড়িয়ে নেমে এলো নিচে। দরজা খুলে গিয়ে দাঁড়ালো তূর্ণের পেছনে, ভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি? এত রাতে আবার আমাদের বাড়িতে এসেছেন কেন? তূর্ণ পিছন ফিরে তাকালো। আরোহীর চোখ মুখ স্পষ্ট ক্রোধের ছাপ, মেয়েটা নিশ্চয়ই তার উপরে রেগে আছে। হাসলো তূর্ণ, তার হাতে ধরে থাকা কদম গুচ্ছ বাড়িয়ে দিল মেয়েটার পানে, মোহিত কণ্ঠে আওড়ালো, এই ভেজা বর্ষায় একগুচ্ছ কদম হাতে আমি দাঁড়িয়ে রয়েছি তোমার এ অভিমুখে। তুমি কি নেবে এই কদমগুচ্ছ, নাকি ফিরিয়ে দিবে আমায়? তূর্ণের কণ্ঠে এমন বাক্য শ্রবণে চমকালো আরোহী। এই রাতে এখানে এসে এই লোক এমন প্রেমময় বাক্য আওড়াচ্ছে কেন? একে আবার ভূতে টুতে ধরলো নাকি, নাকি অন্য কিছু? আরোহীর হৃদয়ে বিভিন্ন প্রশ্নের হানা দিতে শুরু করলো। এতদিনে কাজিন সম্পর্কটা ভেঙে অন্য সম্পর্কের আভাস দিতে শুরু করলো তাকে। হৃদয় স্পন্দন বাড়ল তার। তবে তার এই আভাসের উপরে এক বালতি পানি ঢেলে খেকিয়ে উঠল তূর্ণ। ধমকে সুরে বলল, কি হলো, কদম ফুল ধরবি নাকি ফেলে দিব? আরোহীর ভাবনা চিন্তায় ভাটা পড়ল, নিজের উপর নিজেই বিরক্ত হলো ভীষণ। এইসব সে কি ভাবছিল? এই খবিশ লোক আর অন্য অনুভূতি? অসম্ভব। হতে পারে কোনো কবিতার লাইন এনে তার সম্মুখে ছেড়ে দিয়েছে, এই ব্যথিত আর কিছুই নয়। আরোহী মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আপনার কদম আপনিই রাখুন, আমার লাগবে না। তুই নিবি না এই ফুলগুলো? না। নিশ্চিত হয়ে বলছিস তো? শতভাগ নিশ্চিত। হঠাৎই তূর্ণ ভোল বদলালো। এতক্ষণ শক্ত কণ্ঠে কথা বললেও এই পর্যায়ে এসে কণ্ঠ নরম করলো সে। হাত দুটো উল্টে পাল্টে দেখিয়ে বলল, তোর জন্য কদম আনতে গিয়ে দেখ হাত দুটোর কি অবস্থা হয়েছে, আর এখন তুই বলছিস নিবি না? আরোহী পূর্ণ দৃষ্টিতে তাকালো তূর্ণের হাতের পানে। সত্যি হাত দুটো ছিলে ছুলে একাকার অবস্থা। ফর্সা হাত দুটোতে লাল রক্ত লেগে আছে। মায়া লাগলো মেয়েটার। এই কদম গুচ্ছ আর ফিরে দিতে পারল না সে। হাত বাড়িয়ে নিল হাতে, থমথমে কণ্ঠেই বলল, শুধুমাত্র আপনার হাতের অবস্থা দেখে মায়া লেগেছে বলে নিলাম, নয়তো নিতাম না। তূর্ণ ওষ্ঠ প্রসারিত করলো, আরোহীর হাত টেনে বলল, চল একটু হেঁটে আসি। আরোহী দ্বিরক্তি করল না, থমথমে মুখশ্রী নিয়ে হাঁটা শুরু করলো তূর্ণের পাশে পাশে। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান, কেউ কথা বলছে না কোনো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নীরবতা ভাঙলো তূর্ণ, কিছুটা ইতস্তত করেই বলল, সকালে তোকে থাপ্পড় মারার জন্য আমি মোটেই অনুতপ্ত নই, তবে এই বর্ষায় সবার আগে তোকে কদম দিতে না পারায় আমি সত্যিই অনুতপ্ত। আরোহী অবাক হলো, গোল গোল চোখে তূর্ণের পানে তাকিয়ে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি আমাকে থাপ্পড় মেরে ঠিক করেছেন? অবশ্যই ঠিক করেছি, আরো দুটো থাপ্পড় মারা উচিত ছিল তোকে। একে তো ক্লাস না করে চলে এসেছিস, তার মধ্যে আবার ছেলেদের নিয়ে গিয়েছিলি কদম পাড়তে। এখানে দোষের কি আছে? আর কিছু হলে তুই এখনো জীবিতও থাকতি না। আরোহী দাঁড়িয়ে পড়ল, ওষ্ঠ ফাঁকা করে বলতে চাইলো কিছু। এর মধ্যে জমজমিয়ে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিতে শুরু করলো প্রকৃতিকে। বর্ষার এই এক দোষ, বলা নেই কওয়া নেই, যখন তখন গগন কাঁপিয়ে বৃষ্টি নেমে পড়ে। এমন হঠাৎ বৃষ্টিতে তূর্ণ এবং আরোহী দুজনেই চমকালো বেশ। তূর্ণ মেয়েটার হাত টেনে দৌড় শুরু করলো পেছন ঘুরে। এক দৌড়ে তারা এসে দাঁড়ালো আরোহীদের বাড়ির সম্মুখে। তবে এত তাড়াহুড়ো করে বৃষ্টির পানি থেকে নিজেদের বাঁচাতে পারলো না তূর্ণ এবং আরোহী। দুজনের শরীরে ভিজে একাকার। তূর্ণের বিরক্তিতে নাক মুখ কুঁচকে এলো, মাথার চুল ঝাড়তে ঝাড়তে সে তাকালো আরোহীর পানে। অমনি থমকে গেল বেচারা, রীতিস্পন্দন কারো হয়ে উঠল মুহূর্তে। বৃষ্টিতে ভিজে মেয়েটার শরীরে থাকা টি শার্টটা লেপটে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট তূর্ণের নিকট। বেচারা হাসপাস করে উঠল, হৃদয়ে নিষিদ্ধ অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠল মুহূর্তে। হাজার হলেও সে পুরুষ মানুষ তো,
তূর্ণের ভীষণ ইচ্ছে হলো আরোহীকে একটু ছুঁয়ে দিতে। ভালোবেসে অন্তত মেয়েটার ললাটে মধ্যভাগে একটা গাঢ় চুম্বন করতে। তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করলো। নিজের পুরুষতান্ত্রিক মনোভাবকে দমন করতে মেয়েটার দিক থেকে নজর ঘুরিয়ে নিল সে। সে আদেশ দিল,